সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব পিস্টলকন তেল পদ্ধতি যে কার্যাবলী, অর্থাৎ পিস্টলকন তেল পদ্ধতি আমরা দেখছিলাম দুই প্রকার, একটা হচ্ছে ভেজা পদ্ধতি, একটা হচ্ছে শুষ্ক পদ্ধতি। তো ভেজা পদ্ধতি দেখেছিলাম আবার 4 প্রকার। ছিটানো পদ্ধতি ছিল, তারপরে পাম্পিং আছে, প্রেশারাইজড যে পদ্ধতি ছিল প্রেশারাইজড পাম্পিং পদ্ধতি, যৌথ পদ্ধতি, আর একটা আমার আছে আরেকটা পদ্ধতি ছিল। টোটাল 4টা পদ্ধতি। তো আমরা এই ক্লাসে 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পিস্টলকন তেল পদ্ধতি কার্যাবলী। অর্থাৎ এই পিস্টলকন তেলগুলো আমরা যে বিভিন্ন ইঞ্জিনের যে বিভিন্ন পিস্টলকারক যন্ত্রাংশ বা ঘূর্ণায়মান যন্ত্রাংশ সরবরাহ করি, তো কোন প্রসেসে সরবরাহ করি সেটা দেখব। এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে কিভাবে সরবরাহ করে, আর এটা দেখব যে একদম ডিরেক্ট পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে কীভাবে কাজ করে। তো প্রথম যে পদ্ধতিটা ছিল আমাদের ছিটানো পদ্ধতি বা স্প্ল্যাশ সিস্টেম। তো দেখো এখানে আমি একটা চিত্র আঁকেছি। তো এই যে ছিটানো পদ্ধতি বা স্প্ল্যাশ সিস্টেম বলতে এখানে আমরা কি বুঝবো এবং এটা কিভাবে তোমার সরবরাহ করতে পারে বলো। এখন ছিটানো বলতে তোমার কি বোঝায়, যে এইভাবে ছিটিয়ে দেবে, তাই না? ছিটিয়ে দিয়েই তো এটা আছে বিভিন্ন যন্ত্রাংশে। আমার যে ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলো আছে সেই ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলোকে ঘুরিয়ে সুন্দর করে কাজটা সম্পন্ন করবে। এখন এই কাজটা কিভাবে করবে দেখো, এই যে আমার এইখানে আমি যে ফিগারটা আঁকিয়েছি, তো এটার নাম কি? এটা তো আমরা সবাই চিনি, এটাকে নতুন করে বলা লাগবে। এটা হচ্ছে পিস্টন। তো পিস্টন, এটা হচ্ছে পিস্টনের কানেক্টিং রড। তো এই যে কানেক্টিং রড, অর্থাৎ এখানে কিন্তু মূলত কাজটা করবে হচ্ছে তোমার পিস্টনেরই সব থেকে কাজটা বেশি করতে হবে। তো এই যে এখানে আমার তেল আছে, তো আমি যদি ডট ডটও দিতে পারো বা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো। এই যে তেল, তো এটা আছে তেল। তো এই যে তেলটা আছে, তো তোমার দেখো এই যে তেল, তো এই যে এখানে কিন্তু এইভাবে তেল আছে, এই যে এর ভিতরে আছে অয়েল প্যানের ভিতরে। তো সেখান থেকে এটা এখানে কিভাবে আছে, তো সেটাই কিন্তু আমরা দেখব। তো দেখো এখানে মূলত আমার ক্র্যাঙ্কশ্যাফট যেটা থাকে, তো ক্র্যাঙ্কেজের মধ্যে যে আছে তেলটা থাকে, এই তেলটা একটা ডুবক থাকে, সেই ডুবকের মাধ্যমে সেটাকে চারিদিকে ছিটিয়ে দেওয়ার কাজটা করে থাকে। এখন দেখো সেই ডুবকটা কোনটা, সেই ডুবকটা হচ্ছে কিন্তু তোমার এই যে এখানে যে পিস্টনের যে মাথাটা আছে, সেই পিস্টনের মাথাটা কিন্তু ডুবক হিসেবে কাজ করছে। আর এখানে একটা পাম্প আছে, পাম্পটা এখানে এটা এই যে এখান থেকে তেলটা ছিটিয়ে দিয়ে এইভাবে ছিটিয়ে দেবে তোমার এইদিকে ক্র্যাঙ্কশ্যাফটের থেকে ক্যামশ্যাফটে চলে যাবে। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যে আছে ক্র্যাঙ্ককেসের মধ্য থেকে ঘূর্ণায়মান যে ডুবক আছে, এই ডুবক থেকে অয়েলটা আমার ইঞ্জিনের বিভিন্ন ঘূর্ণায়মান যন্ত্রাংশে ছিটিয়ে দেওয়ার কাজটা করে। তো সেই মেকানিজমটা আমরা কীভাবে দেখব, এই যে আমরা দেখতে পাচ্ছি অয়েল প্যান একটা আমার এখানে, যে এই যে আমার একটা অয়েল প্যান দেখতে পাচ্ছ তোমরা। তো এই অয়েল প্যান আছে, অয়েল প্যানের কাজটা কি? মূলত এখানে এই তেলগুলোকে জমা রাখা। তো এই যে তেলগুলোকে জমা রাখার ফলে এখানে যে স্ট্রেনার আছে, তো এই যে স্ট্রেনারের কাজটা আমরা কি বলেছিলাম, এই যে দেখো আমার স্ট্রেনারটা, তো এই স্ট্রেনারটা তেলটাকে একদম শুদ্ধ করে নেব। অর্থাৎ তেলের ভিতর যদি কোনো ময়লা বা ধূলিকণা বা অন্য কোনো ধাতব পদার্থ থেকে থাকে, তো সেই ধাতব পদার্থগুলোর জন্য আমার ভিতরে না যাইতে পারে, সেজন্যই কিন্তু এটা আছে ব্যবহার করা আছে। তো এই স্ট্রেনার ব্যবহার করে কিন্তু এই যে ট্রান্সফার যে পাম্প আছে, অর্থাৎ দেখো এখান থেকে এই যে ট্রান্সফার পাম্পের মাধ্যমে, অর্থাৎ এই যে লাইন আছে এখান থেকে কিন্তু তেলটা আমার এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আসার পরে এই যে ক্র্যাঙ্কেসের যে ডুবকগুলো আছে, এই যে এইগুলো ডুবে যে তারপরে এই যে মেন কাজটা করবে কিন্তু এই যে ডুবকটা, তো এই ডুবক যে কাজটা করবে এখান থেকে তেলটাকে ছিটিয়ে দিয়ে এখানে যতগুলো তোমার আছে যে যন্ত্রাংশ আছে ঘূর্ণায়মান যন্ত্রাংশ, সেই ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলোই তোমার ছিটিয়ে দেবে। যেমন দেখো ক্র্যাঙ্কশ্যাফটের থেকে যাবে ক্যামশ্যাফট। তো এই যে ক্যামশ্যাফটের সাথে এই যে বিভিন্ন গিয়ার আকৃতি যে যন্ত্রাংশগুলোতে আমরা দেখি, তো এই গিয়ার আছে, অর্থাৎ খাস কাটা থাকে, যে খাসগুলো ফ্লাইহুইলের সাথে যুক্ত হয়ে আমার আছে শক্তি উৎপন্ন করে এবং এই শক্তিটা গাড়ির চাকায় ট্রান্সফার করে থাকে। তো এখানে তার মানে আমরা মূল কার্যাবলী যেটা দেখছি, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যে ডুবক থাকে এটা ক্র্যাঙ্ককেসের মধ্যে অবস্থান করে এবং এই ডুবকের সাহায্যে ইঞ্জিনের বিভিন্ন যে ঘূর্ণায়মান যন্ত্রাংশ আছে, সেই ঘূর্ণায়মান যন্ত্রাংশে আমার তেলটাকে সরবরাহ করে। তো এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেহেতু আমি একটা অয়েল পাম্প দিয়েছি, এই অয়েল পাম্পটা মূলত কোনো প্রকার পাম্পিং কাজ এখানে হয় না।
তাহলে এখানে পাম্পিং কাজ হয় না, তাহলে এখানে কি অয়েল গেজের দরকার আছে? আসলে যখন তেলটা আমরা সরবরাহ করতেছি, বিশেষ করে পাম্পিং সিস্টেমে অয়েল গ্যাসটা বেশি দরকার হয়, বাট অন্যান্য সিস্টেমে এই যে ছিটানো পদ্ধতিতে ওইভাবে দরকার হয় না। তারপর ছিটানো পদ্ধতিতে অয়েল গ্যাসটা রাখা ভালো কি জন্য? কারণ অনেক সময় যে অয়েলটাকে ছিটাইতে যে দেখা যাচ্ছে প্রেশারটা তখন বেশি হয়ে গেল, সেক্ষেত্রে অনেক সময় আছে এই যে ছিটানোর পদ্ধতিটা ব্যাহত হতে পারে। এই জন্য অয়েল গ্যাসটা রাখা ভালো, যার মাধ্যমে সহজে দেখতে পাবো আমরা যে আসলে এখানে কোন ধরনের কাজটা হচ্ছে। তার মানে ছিটানো পদ্ধতিতে কীভাবে আছে পিস্টনকারক পদার্থগুলো বিভিন্ন ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করা আছে, সেটা তো তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা দেখব যে এই যে ছিটানো পদ্ধতি গেল, তো স্প্ল্যাশ সিস্টেম বা ছিটানো পদ্ধতি গেল। এখন আমরা দেখব যে চাপ প্রয়োগ পদ্ধতি অর্থাৎ প্রেশারাইজড পদ্ধতি। আমরা 2 নম্বর যদি লিখি চাপ প্রয়োগ পদ্ধতি, তো এটার বাংলা নাম আছে, ইংলিশ নাম আছে প্রেশারাইজড সিস্টেম। তো এখন তোমরা বলতে পারো যে তাহলে এই যে ফিগার আছে, এই ফিগারে আমার কি পরিবর্তন করতে হবে? আসলে তেমন কোনো কিছু পরিবর্তন করতে হবে না, এই ফিগার ওই ফিগার সেমই। এটা এই পাশে রেখে দাও। তো পিস্টনটাকে তখন আমার এই যে পিস্টনটাকে দেখতে পাচ্ছ না, তো এই পিস্টনটাকে আমি একটুখানি সরাই দেবো, অথবা পিস্টনটা আমি এখানে রাখলেও রাখতে পারতাম, এটা সমস্যা নাই। তো এগুলো আমি একটু মুছে দিই। এই ফিগারটা আর ওই ফিগারটা অনেকটা সেম, তো এই জন্য আমি আর আছে দ্বিতীয় কোনো ফিগার আঁকাচ্ছি না। তো দেখো এখানে আমার যেটা ছিল সেটা থাকবেই, যে এখানে এইভাবে আসছিল, তো সরি এখানে এইভাবে থেকে যাবে। তো এই যে আমার যে মাথাটা দেখছে, এখান থেকে আমি যদি এখানে যদি পিস্টনটা আমি অ্যাড করে দিই, এই যে পিস্টনের যে ডুবকটা ছিল, পিস্টনের যে মাথাটা, সেই মাথাটা যদি এখানে এনে দিই, তো এখানে আমি একটা পয়েন্ট দিলাম, এই একটা পয়েন্ট দিলাম, তো এখানে দিয়ে দেখো এই যে আমার পিস্টনটা আঁকানো কিন্তু শেষ। অর্থাৎ একটা পারলে তোমার কিন্তু দুইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমার কি আর নামকরণ করা লাগবে, ওগুলো নামকরণ আমি করছি না, কারণ ওগুলো তোমরা যেগুলো ইন জেনারেল আছে ওগুলো তোমরা পেরে যাবে। তো এখানে কিন্তু এই যে অয়েল পাম্পটা কিন্তু এখানে ব্যবহার করা হবে না, অর্থাৎ এখান থেকে এই যে তোমার এটাও আর থাকবে না। তো এটা তখন কি হবে বলো তো? এই যে অংশটা অর্থাৎ তৈলাধার যেটা ব্যবহৃত ছিল, এটা আমার তখন থাকবে না। তাহলে কি থাকবে আমার? এখান থেকে এই যে অয়েল গেজের কাজটা এখন আমার করতে হবে। এই যে অয়েল গেজ আছে, তো এই যে ফাইনালি যে আছে ইয়েটা, তো দেখো এটা এইভাবে থাকবে, এটা তো গেল। তো এখান থেকে আমার তেলটা সরাসরি চলে যাবে এই যে প্রেশারাইজড করে, এই যে আমার এইভাবে এই সিস্টেমগুলোতে বিভিন্ন সিস্টেমে আমার এখানে প্রেশারাইজড করে দিতে হবে। তো এখানে ট্রান্সফার পাম্প না, শুধু পাম্প এখানে ব্যবহার করা হবে। এই যে তা বাদে সব কিন্তু যন্ত্রাংশ একদম সেম থাকবে। ফিগারটা অ্যাজ ইউজুয়াল দেখো এখন তোমাদের বইয়ের মতন হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা কি কাজ করব, যে প্রেশারাইজ পদ্ধতিতে কীভাবে ব্যবহার করে? প্রেশারাইজ পদ্ধতিতে আমার যখন অয়েলটাকে পিস্টনকারক পদার্থকে সরবরাহ করব, তখন অবশ্যই এই যে আমার পাম্পটাকে ব্যবহার করতে হবে, এবং এই পাম্প ব্যবহার করার পরেই পাম্পের মাধ্যমে কিন্তু আমরা যে পিস্টনকারক তেল আছে, এই তেলের চাপটা কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেবে। তো এই চাপটা যে বাড়িয়ে দিচ্ছে, তো এই চাপটা পরিমাপ করতে হবে না। দেখো এখন চাপটা পরিমাপ করার জন্য এই যে আমার গেজটা আছে অয়েল গেজ, এই যে গেজটা তোমরা দেখতে পাচ্ছ, আমার এখন এই গেজটাকে কাজে লাগবে। অর্থাৎ তুমি একটা বিষয় দেখো এখানে, যে আমার যখন আছে এই যে স্টেনার থেকে এই অংশ একদম সেম থাকবে। স্টেনার থেকে তেলটাকে ছাঁকনির মাধ্যমে তেলটাকে একদম পরিষ্কার করে সেটা চলে যাবে পাম্পে, অর্থাৎ অয়েল পাম্প থেকে পাম্পে যাবে। এখন পাম্পিং করার সময় এই যে আমার আছে অয়েল গেজ আছে, সেখানে কিন্তু এই যে গেজটা স্থাপন করে এখানে দেখবো যে আমার আসলে ঠিক আছে কিনা, সবুজ বাতি জ্বলছে নাকি লাল বাতি জ্বলছে নাকি কোনো অ্যালার্ম দিচ্ছে। যদি এমনি আছে প্রেশারটা ঠিকঠাক থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। তো সেখান থেকে ক্র্যাঙ্কশ্যাফটে সরাসরি চলে যাবে, অর্থাৎ বিভিন্ন যে গিয়ার, এইগুলো কিন্তু প্রত্যেকটা গিয়ার, এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এইগুলো কিন্তু গিয়ার এক একটা, অর্থাৎ এক একটা গিয়ারের সাথে কিন্তু এটা যুক্ত আছে। তো প্রেশারাইজড পাম্পের কাজটা কী ছিল,
যে বিভিন্ন গিয়ারে আমার তেলগুলো আছে প্রেশারাইজড করে সরবরাহ করবে এবং সরবরাহ করার ফলে এই যে চাপে পাম্প থেকে চাপ দিয়ে সরবরাহ করছে, এটা গিয়ারের ভিতরে যাওয়ার সাথে সাথে এই গিয়ারটা একটা আরেকটার সাথে মেশ করে তারপরে এই তেলটা চারিদিকে সরিয়ে ছিটিয়ে দেবে। অর্থাৎ প্রেশারাইজ পাম্পের কাজটা বা প্রেশারাইজ সিস্টেমের কাজ আছে পাম্পের মাধ্যমে চাপটা অতিরিক্ত সৃষ্টি করবে, অধিক চাপ সৃষ্টি করে এখানে তেলটাকে ইঞ্জিনের বিভিন্ন যে ঘূর্ণমান যন্ত্রাংশ আছে সেই ঘূর্ণমান যন্ত্রাংশগুলোর মাধ্যমে ছড়িয়ে দেবে এবং যে ঘূর্ণমান যন্ত্রাংশগুলোর এগুলো কার্যপ্রণালী সঠিকভাবে রেখে দেবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে এই যে কানেক্টিং রড, বুশ, পিস্টন সবগুলোতে কে আছে এই যে প্রেশারাইজড করে যখন এখানে দিচ্ছি তখন এটা ঘোরার ফলে এখান থেকে তোমার ঘুরতে ঘুরতে প্রেশারাইজড করে চলে আসে ক্যামশ্যাফটে। তো ক্যামশ্যাফটের সাথে দেখো আমরা কানেক্টিং রড আছে, বুশ আছে, পিস্টন পিন আছে, তো এখানে সিলিন্ডার ওয়াল আছে। তো সবগুলোতে কিন্তু তেল একবারে সরবরাহ করা হবে এই প্রেশারাইজডের মাধ্যমে। অর্থাৎ এখানে প্রেশারাইজ সিস্টেমে তোমার মেইন মেকানিজমটা হচ্ছে পাম্পিং সিস্টেমটা যদি তোমার সঠিকভাবে কাজ করে, তো এই পাম্পিং সিস্টেম সঠিকভাবে কাজ করলে তখনই কিন্তু তোমার আছে ইঞ্জিনের সকল ঘূর্ণমান যন্ত্রাংশে এই তেলটাকে সরবরাহ করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু এই পিস্টল কার্ক তেলটাকে সরবরাহ করা সম্ভব না। এই জন্য প্রেশারাইজ সিস্টেমে যে পাম্পিং সিস্টেমটা আছে বা পাম্পটা আছে, এই পাম্পটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কারণ পাম্পিং সিস্টেমটা যদি কোনোভাবে বিকল হয়ে যায় তাহলে কিন্তু এটা আমরা কোনোভাবে তেলটাকে সরবরাহ করতে পারবো না। এবং পাম্পিং সিস্টেমের আর দুইটা বিষয়ের উপর খুবই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রেশার রিলিফ ভালভ, আরেকটা হচ্ছে তোমার এই যে অয়েল গেজ, অর্থাৎ গেজের মাধ্যমে কত টেম্পারেচার বা আছে আমরা ওখানে দেখছিলাম পরিমাপক যন্ত্র, গেজের মাধ্যমে তো চাপ পরিমাপক যন্ত্র যেটা আমরা দেখেছিলাম, তো গেজের মাধ্যমে তো সেটা পরিমাপ করা হচ্ছে। তো এই তিনটা যন্ত্রাংশ অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ অধিক চাপে যখন তোমার তেলটা সরবরাহ করা হবে তখন কিন্তু ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে এটা ক্ষতি সাধন করতে পারে বা তেলের লাইনে লিকেজও সৃষ্টি, কারণ ফেটে যেতে পারে। লিকেজ তো হবে না, ফেটে যাবে, কারণ অতিরিক্ত প্রেশার হলে তো সেখানে যেমন আমরা যখন কোনো পাইপের ভিতর দিয়ে অতিরিক্ত চাপে পানিটা সরবরাহ করি বা এই যে স্টেনা না থাকলে যদি অপদ্রব্য সৃষ্টি হয়, যেমনটা আমরা মোটরে পানি দেওয়ার সময় যদি কোনো জায়গায় মোটরের পাইপে চাপ দিয়ে ধরি তাহলে কি পাইপটা বড় জোর 1 থেকে 2 মিনিট ধরে রাখলে কিন্তু পাইপটা একদম পানির চাপে ফেটে যাবে। তো এখানে কিন্তু সিস্টেমটা তাই, যদি আমরা সিস্টেমটাকে পাম্পিং সিস্টেমটাকে সঠিকভাবে পরিচালনা না করতে পারি তো এখানে পাইপলাইনটা ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে তারপর কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা এই ক্লাসে কী আলোচনা করলাম যে ছিটানো পদ্ধতি নিয়ে এবং প্রেশারাইজ সিস্টেম নিয়ে। তো আশা করছি তোমরা দুইটাই বুঝতে পারছো এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রেশারাইজ সিস্টেমের চিত্র সহ বর্ণনা করো রচনামূলক প্রশ্নে, অথবা তোমাদের ছিটানো পদ্ধতিও চিত্র সহ বর্ণনা করো। তো আশা করছি তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসছে তোমরা সেভাবে অ্যান্সার করে আসতে হবে। ধন্যবাদ সকলকে।